আপনি ভাবুন, আপনি একটা ট্রাক চালাচ্ছেন। রাত ঠিক 3টার দিকে হাইওয়ে পুরো ফাঁকা থাকে, সামনে শুধু হেডলাইটের আলো জ্বলে। চারদিকে তাকালে একদম শুনশান রাস্তা, দূর দূরান্ত পর্যন্ত না কোনো মানুষ, না কোনো মানুষের ছায়া, নিখুঁত নীরবতা। হঠাৎ আপনার মনে হতে লাগলো আপনি যেই ট্রাক চালাচ্ছেন ঠিকই, কিন্তু কেবিনের ভেতর আপনার পেছনে যেন কেউ বসে আছে। আপনি রিয়ার ভিউ মিররে দেখতে চান, কিন্তু মনে সাহস আসছে না। ঠিক তখনই আপনার পিছন দিক থেকে কারো কাশির শব্দ শোনা গেল, অর্থাৎ আপনার ছাড়া ওই কেবিনে আর কেউ আছে। এ ধরনের অনেক ঘটনা আমি সংগ্রহ করে থাকি, আর আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। চলুন এবার একজন ট্রাক ড্রাইভারের ঘটনায় চলে যাই। আমার নাম হারিস, বয়স তখন প্রায় 32। আমি প্রায় 12 বছর ধরে ট্রাক চালাচ্ছি। আর যারা এই লাইনে আছে তারা জানে, রাস্তাগুলো শুধু রাস্তা নয়, রাস্তায় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এই ঘটনা আজ থেকে প্রায় 1.5 বছর আগের। শীত পড়া শুরু হয়েছিল। আমি লাহোরের সাদরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে জেনারেল মাল লোড করেছিলাম। ডেলিভারি ছিল সারগোদা পাশে এক পুরনো গোদামে। আমার প্ল্যান ছিল রাতে বের হব, তখন ট্রাফিক কম থাকে, আর ভোর হওয়ার আগে ডেলিভারি শেষ করে ফেলব। রাত তখন প্রায় 9টা 30। আমি হাফিজাবাদ পার হয়ে এক লিঙ্ক রোডে উঠলাম। সে রাস্তাটা বড় শহর থেকে অনেকটা দূরে, যে রাস্তা গ্রাম আর শহরকে যুক্ত করে। ডান বামে ধান, গমের ক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট ঘর, আর কোথাও কোথাও এমন নিস্তব্ধতা যে নিজের শ্বাস প্রশ্বাসও শোনা যায়। ট্রাক ঠিকঠাক চলছিল। রেডিওতে হালকা ভলিউমে পুরনো গান বাজছিল। আমি নিজের ভাবনায় ডুবেছিলাম। হঠাৎ আমার চোখ রাস্তায় পড়ল। হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে। বয়স বেশি হলে 18 থেকে 20। সাদাসিধে কাপড়, মাথায় ওড়না, আর শীতের কারণে একটা শাল জড়ানো। আমি ব্রেক চাপলাম এক মুহূর্তের জন্য, তারপর সাথে সাথে পা তুলে নিলাম। মনে হলো থামিস না, রাত গভীর, জায়গা শুনশান। এমন ঘটনা আমরা ড্রাইভাররা আগেও অনেকবার শুনেছি। রাতে অহেতুক থামা উচিত নয়। আমি ট্রাক এগিয়ে নিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে সাইড মিররে তাকিয়ে দেখি সে একইভাবে দাঁড়িয়ে আছে। না হাত নেড়ে ডাকছে, না কিছু বলছে, শুধু দাঁড়িয়ে আছে, যেন কাউকে অপেক্ষা করছে। আমার ভেতর অদ্ভুত এক অস্থিরতা তৈরি হলো। ওর ভঙ্গি ডাকাতদের ফাঁদ বানানোর মতো ছিল না। প্রথমে আমার মনে হয়েছিল এটা নিশ্চয় কোনো দলের ফাঁদ। মেয়েকে রাস্তায় রেখে ড্রাইভার থামলে লুট করে। আমি নিজেকে বললাম, হারিস, যদি সত্যি বিপদে থাকে। এই ভাবনা মাথায় আসতেই একটু সামনে গিয়ে ট্রাক থামালাম, রিভার্স গিয়ার ঢোকালাম এবং আস্তে আস্তে পিছিয়ে এসে মেয়েটার কাছে পৌঁছালাম। কাছ নামিয়ে বললাম, বেটি, সব ঠিক আছে তো? এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছো? সে কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর আস্তে করে বলল, আমার ভাই খুব অসুস্থ, তার শ্বাস ঠিক মতো চলছে না। আমি তার মুখ খুঁটিয়ে দেখলাম, চোখে পানি নেই, কিন্তু এক ধরনের ভয় যেন জমে আছে। আমি বললাম, তোমাদের বাড়ি কোথায়? সে রাস্তার নিচের দিকে একটা সরু রাস্তা, কাঁচা পথের দিকে ইশারা করল, যে পথটা ক্ষেতের মাছ দিয়ে গেছে। ওইদিকে আমাদের বাড়ি, খুব দূর না। আমি চারদিক তাকালাম, না কোনো আলো, না কোনো বাড়িঘর, না কোনো মানুষের সাড়া। মনে সন্দেহ জাগলো, তবুও তার কণ্ঠের দুর্বলতা, সেই ধরনের অসহায়তা মনকে নরম করে দিল। আমি বললাম, দেখো, আমি শহরে ফিরতে পারবো না, কিন্তু তোমাদের বাড়ি পর্যন্ত যাই।
যদি সত্যি জরুরি হয় কাউকে ফোন করে আনবো। সে মাথা নেড়ে সম্মতি দিল। আমি ট্রাক রাস্তায় দাঁড় করিয়ে লক করলাম। মোবাইল বের করে টর্চ অন করলাম এবং তার পেছনে হাঁটতে শুরু করলাম। রাস্তা থেকে নেমে পথে ঢোকার সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল। দুই পাশে ক্ষেতের গাছগুলো দেয়ালের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। হাওয়ায় এক ধরনের ঠান্ডা আর্দ্রতা। পাতারা একে অপরের সঙ্গে ঘষা লেগে অদ্ভুত শস্য শব্দ করছে। কয়েক মিনিটের মধ্যেই রাস্তার আওয়াজ পুরোপুরি মিলিয়ে গেল। এখন শুধু আমাদের পায়ের শব্দ। আমি জিজ্ঞেস করলাম, আর কত দূর? পিছন ফিরে না তাকাতেই সে বলল, আর একটু। তার কণ্ঠে এক অদ্ভুত ঠান্ডা ভাব ছিল। না কোনো আতঙ্ক, না কোনো হুড়োহুড়ি। কিছু দূর এগোলেই আমি একটা দুর্গন্ধ অনুভব করলাম। মরা প্রাণীর মতো গলছে গন্ধ। আমি নাক বন্ধ করলাম, ভাবলাম এটা কিসের দুর্গন্ধ। সে সাধারণভাবে বলল, খেদ আছে, মাঝে মাঝে প্রাণী মারা যায়, কিন্তু আমার হৃদয় এখন তীব্রভাবে ধুকধুক করতে লাগলো। আমরা অন্তত 15 মিনিট ধরে হাঁটছি, আর কোনো বাড়ির ছাপ নেই। আমি থেমে বললাম, বেটি, মনে হচ্ছে আমরা ভুল পথে চলে এসেছি, ফিরে চলো। সে প্রথমবারের মতো থেমে ধীরে ধীরে ঘুরল। যখন টর্চের আলো তার মুখে পড়ল, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। সে নিরীহ মুখ আর ছিল না, চোখে এক অদ্ভুত ঝলক, ঠোঁটের কোণে হালকা হাসি। সে ধীরে ধীরে কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, এখন তুমি কিভাবে ফিরে যাবে? ওর কণ্ঠ কোনো মেয়ের কণ্ঠের মতো ছিল না। আমার পায়ে কম্পন ধরল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে গাছপালা ভাঙার শব্দ আসতে লাগলো, যেন কেউ আমার পেছনে হাঁটছে। আমি কোনো কিছু না দেখে দৌড়াচ্ছিলাম। হৃদয় দ্রুত কাঁপতে লাগলো। মাথায় কেবল এক কথাই ঘুরছিল, ট্রাকে পৌঁছাতে হবে। আমি পুরো শক্তি দিয়ে দৌড়াচ্ছিলাম। গাছপালার পাতা মুখ ও হাতে লাগছিল। কোথাও কোথাও যেন বুক ফেটে যায়, কিন্তু সেই সময় কোনো ব্যথা অনুভূত হয়নি। আমার কানে কেবল একটাই বাক্য বাজছিল, এখন তুমি কিভাবে ফিরে যাবে? আমি পেছন ফিরে দেখিনি, তবু স্পষ্টভাবে অনুভব করতে পারছিলাম কেউ আছে, যে আমার সঙ্গে চলেছে। বাম দিকে পাতা হেলে, আবার ডান দিকে, যেন সে সচেতনভাবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। আমি এক জায়গায় পিছলে পড়ে গেলাম, হাত মাটিতে ঢুকলো, হাঁটুতে তীব্র ব্যথা উঠল। ঠিক সেই মুহূর্তে আমার কান খুব কাছে এক শ্বাসের আওয়াজ পেল, না গরম না ঠান্ডা, নিখুঁত, মৃতপ্রায়। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ গলায় আটকে গেল। আমি সঙ্গে সঙ্গে উঠে আবার দৌড়াতে শুরু করলাম। এবার রাস্তা চোখে পড়ছে না, অন্ধকার আর ক্ষেত উভয়ই একই রকম লাগছিল। ঠিক তখন দূরে একটি মাঝারি আলো দেখা দিল। ওই আলো যেভাবে কোনো বাড়ির বাতি চলে। আমি মনের মধ্যে বললাম, আল্লাহ, শুধু আমাকে ওখানে পৌঁছে দাও। আমি আলোর দিকে লাফালাফি করতে লাগলাম। পেছনের আওয়াজ তীব্র হয়ে গেল। এবার সে লুকোচুরি করছিল না, পাতা জোরে জোরে ভেঙে যাচ্ছিল, যেন কেউ 4 হাত পা মাটিতে রেখেই আমার পেছনে দৌড়াচ্ছিল। শেষমেশ আমি ক্ষেত থেকে বের হয়ে এক কাঁচা সেনের সামনে পড়ে গেলাম। সামনে একটি ছোট কাঁচা ঘর, 2টি কক্ষ, দেয়ালগুলো জায়গা জায়গায় ভাঙা ছিল, দরজা অর্ধেক খোলা। সেনের মধ্যে এক পুরনো কল, উল্টে পড়া এক চারপাই এবং কোণে বাঁধা এক গরু। গরুটি আমাকে দেখে হঠাৎ জোরে হেলতে লাগলো। এই আওয়াজে এক মুহূর্তের জন্য সাহস ফিরে পেলাম। জীবিত কোনো প্রাণীর আওয়াজ ছিল। আমি দোলাখোলা হয়ে দরজার দিকে পৌঁছালাম এবং সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কা দিলাম। কেউ আছে? দরজা খোলো আল্লাহর জন্য। ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। ঠিক তখন পেছন থেকে মাটিতে কোনো কিছুর ঘষার শব্দ শুনতে পেলাম। আমি সাহস করে ঘুরে দেখলাম, মেয়েটি ঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে, কিন্তু সে আগের মতো ছিল না। ওড়না মাটিতে ঘষে গেছে, চুল সরানো, মাথা ঝুঁকানো এবং পা অস্বাভাবিকভাবে মোড়ানো।
আমি পিছনে সরে দরজার কাছে এসে দাঁড়ালাম। সম্পূর্ণ শক্তি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। দরজা বন্ধ করে ভিতর থেকে লক লাগালাম। ভিতরে অন্ধকার, কেবল একটি কোণে মাটির তেলের একটি ছোট বাতি জ্বলছিল। কক্ষে একটি নারী বসে আছে, বয়স প্রায় 50, মাথায় ময়লা চাদর, চোখ ধূসর। সে আমাকে দেখল এবং এক মুহূর্তের জন্য চমকালো। তুমি কে? ধীরে ধীরে জিজ্ঞেস করলো। আমার শ্বাস ফেটে গেছে। আমি শুধু এতটুকুই বলতে পারলাম, বাইরে সেই মেয়ে। এখন আর মেয়ে নয়, নারী। চেহারা হঠাৎ চোখে পড়ল। সে সঙ্গে সঙ্গে উঠে দরজার লক চেক করলো, তারপর কম আওয়াজে বলল, তো তুমি তাকে এনেছো? আমি বললাম। সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল, বলছিল ভাই অসুস্থতার। নারী দেওয়ালের সঙ্গে লেগে বসে গেল, ঠোঁট কেঁপে উঠল। ওই আমার মেয়ে, সে ধীরে বলল। আমার হৃদয় ডুবে গেল, কিন্তু নারী মাথা নিচু করে নিল। সে আর সে নয়। ঠিক সেই মুহূর্তে বাইরের দরজায় কিছু জোরে ঠকঠক করল। গরুর আওয়াজ আরো জোরে হলো। বাতির জ্বালা দুলতে শুরু করলো। নারী দ্রুত আমার হাতে একটি পুরনো লোহার কড়া তুলে দিল। এটা পড়ো। আর যাই হোক, দরজা খোলা যাবে না। আমি জানতে চেয়েছিলাম এসব কি, কিন্তু বাইরে আবার জোরে আওয়াজ হলো। এবার আর শুধু ঠকঠক নয়, কেউ দরজার বাইরে নখ দিয়ে খুঁজছিল, যেন কাঠে নখ গুছছে। নারী কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো, আমার স্বামী এটা দমদুদের জন্য এক আমিরের কাছে নিতে চেয়েছিলেন। পথে ওটা তার সঙ্গে লেগে গেছে। আমার শরীরে শিহরণের ঢেউ বয়ে গেল। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, পরে আমার স্বামী সেই ক্ষেতেই মারা গেল এবং ছেলে বেশি দিন বাঁচল না। দরজার বাইরে এখন হেসে ওঠার আওয়াজ, হালকা ভাঙা কিন্তু আনন্দে ভরা। নারীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। আমি তাকে সেই কক্ষে বেঁধে রেখেছিলাম, কিন্তু আজ সে কথা বলতে বলতেই থেমে গেল। দরজার লক কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে বাতি নিভে গেল। কক্ষ পুরো অন্ধকারে ডুবে গেল। অন্ধকারে আমি আবার সেই ঠান্ডা শ্বাস অনুভব করলাম, যা আগেও অনুভব করেছিলাম। কয়েক সেকেন্ডের মতো সময় যেন স্থির হয়ে গেল। বাতির আলো নিভে যাওয়ায় আর কোনো আলো নেই, ছায়াও নেই, শুধু শ্বাসের আওয়াজ। আমার কানের কাছে সেই শ্বাসের আওয়াজ আসছিল, ঠান্ডা, ভারী এবং স্পষ্টভাবে উপস্থিতির অনুভূতি দেয়। আমি নিজেকে দেওয়ালের সঙ্গে ঠেকে দাঁড়ালাম। হৃদয় এত জোরে ধুকছে যে মনে হচ্ছে সামনে থাকা কেউ শুনতে পারবে। নারীটি কাঁপতে কাঁপতে বলল, চুপ করে থাকো, অন্ধকারে এটা বেশি শক্তিশালী হয়। বারান্দায় গরু চিৎকারের মতো আওয়াজ করছে। ফিরে হঠাৎ নীরবতা। এই নীরবতা শব্দের চেয়েও ভয়ঙ্কর। দরজার বাইরে এখন পায়ের আওয়াজ নেই, বরং ঘষার আওয়াজ, যেন কিছু মাটির সঙ্গে ঘষছে এবং দরজার চারপাশে ঘুরছে। নারী শক্ত করে আমার হাত ধরল, আর তার হাত বরফের মতো ঠান্ডা। ফিসফিস করে বলল, এটি ভিতরে ঢুকবে, দরজা তার জন্য বাধা নয়। আমার মুখ থেকে শুধু বের হলো, আমরা কি করব? সে এক মুহূর্ত নীরব রইল, তারপর বলল, তুমি বেঁচে থাকতে পারবে, কিন্তু শর্ত আছে। আমি দ্রুত জিজ্ঞেস করলাম, কি শর্ত? তুমি পেছনে ফিরে দেখবে না, না আওয়াজে না অন্য কারো দিক দিয়ে আদেশ পালন করবে। হঠাৎ বাইরে কাঠ খিসখিস করতে শুরু করলো। দরজা ধীরে ধীরে ভেতরের দিকে ঠেলা হলো। আমার পুরো শরীরে শিহরণ ছড়িয়ে গেল। নারী দ্রুত আমাকে সেই লোহার কড়া পরালো এবং বলল, যখন আমি বলবো তখন দৌড়াও। ঠিক সেই মুহূর্তে দরজা ভিতরের দিকে ঠেলতে ঠেলতে খুলে গেল। আমি কিছু দেখলাম না, কিন্তু কক্ষের বাতাস বদলে গেল। একটি দুর্গন্ধ, সরা মাটি ও ভিজা কাদার মতো ঘরে ছড়িয়ে গেল। নারী চিৎকার করে বলল, এখন দৌড়াও, এখান থেকে বের হও। আমি এক মুহূর্ত থামলাম না। আমি দরজার বিপরীত দিকে খোলা রাস্তার দিকে লাফালাফি করতে লাগলাম। আমার পেছন থেকে একটি চিৎকার বাজল, কিন্তু সেই চিৎকার মানুষ নয়। সেই শব্দ আমার মস্তিষ্কের ভেতর ঢুকে গেল। আমি অন্ধকারে দৌড়াচ্ছিলাম, জানতাম না সামনে কি আছে। আমার পেছনে পায়ের শব্দ শোনা যাচ্ছিল, কখনো কাছে কখনো দূরে, আর সঙ্গে সেই আওয়াজ। ওই শব্দ কখনো মেয়ের মতো, কখনো বুড়ি মহিলার মতো, আর কখনো মনে হচ্ছিল অনেকগুলো গলা একসাথে কথা বলছে।
আমি কান দুই হাতে চেপে ধরলাম, চোখ সামনে স্থির করলাম। আমার শুধু একটাই জিনিস দরকার ছিল, রাস্তা। কিছুক্ষণের মধ্যেই আমার পা শক্ত জমিনে লাগলো। ক্ষেত শেষ হয়ে গেছিল। আমি রাস্তার ওপরে এসে গেছি। আমি পিছনে ফিরে তাকাইনি, যদিও শরীরের প্রতিটি রন্ধ্র চিৎকার করছিল, একবার তাকাও। দৌড়াতে দৌড়াতে আমি ট্রাকের চাবি বের করলাম, দরজা খুলে কেবিনে লাফ দিয়ে উঠলাম। ইঞ্জিন স্টার্ট হতে 1 সেকেন্ডও লাগলো না, যেন ট্রাকটাও জানতো এখানে থামা মানে মৃত্যু। আমি দ্রুত গতি বাড়ালাম। হেডলাইট জ্বালাতেই সামনে রাস্তা আলোকিত হলো। কয়েক মিটার যাওয়ার পর আমার মন আমাকে প্রতারণা করল। একবার সাইড মিররে দেখো। আমি এক ঝলক দেখলাম, সে রাস্তার ধারে দাঁড়িয়ে নড়ছে না, একদম স্থির। তার গলা অস্বাভাবিকভাবে একদিকে বেঁকে আছে, আর সে হাসছে। আমি সঙ্গে সঙ্গে চোখ ফেরালাম, গতি আরো বাড়ালাম। সেই রাতে আর আমি কোথাও থামিনি। ভোর হওয়া পর্যন্ত ট্রাক থামাইনি। শহরের কাছে পৌঁছাতে হাত কাঁপছে, চোখ জ্বলছে, মাথা একদম শূন্য, ভেতর থেকে ফাঁকা লাগছে। আমি প্রথমেই মেকানিকের কাছে গেলাম, ট্রাক চেক করালাম, সব ঠিক, যেন কখনো নষ্ট হয়নি। কিন্তু আমি ঠিক ছিলাম না। আজও রাতে একা হলে, যদি হঠাৎ দূর থেকে কুকুর ডাকে অথবা বাতাস ঠান্ডা হয়ে যায়, আমি সেই গন্ধটা পাই, সেই পচা স্যাঁতস্যাঁতে গন্ধ। কারণ আমি জানি কিছু জিনিস কখনো পিছু ছাড়ে না, ওরা দূর থেকেই দেখে, নীরবে। এটাই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলুন এবার আমরা আরেকটি ঘটনার দিকে চলে যাই। আমি যে কোম্পানিতে কাজ করি তার নাম বলতে পারবো না, নিজে নামও না, কারণ স্পষ্ট। আজও আমি সেই একই রুটে যাই, আজও সেই একই কোম্পানি ট্রাক চালাই। ঘটনাটা কয়েক বছর আগের। তখন করাচি থেকে পাঞ্জাবের দিকে কন্টেনার নিয়ে যাওয়া, একদম একা পথ পাড়ি দিতে হতো। আর মাঝপথে যে কাচ্চা এলাকা পড়ে সেটা সবাই জানে। তখন আজকের মতো কনভয় ছিল না, সিকিউরিটি গাড়িও না, একাই যেতে হতো। যে বাঁচলো সে ভাগ্যবান, যে থামলো তার সব শেষ। কাচ্চা অঞ্চলে কোনো আইন নেই, রহম নেই। ডাকাতরা ট্রাক থামিয়ে লুটে নিত, ড্রাইভারকে অপহরণ করত। কখনো গাড়ি মিলত, ড্রাইভার মিলত না। সবসময় একটা নির্দেশ থাকতো, এই বেল্টে গতি কমাবে না, আর কোনো অবস্থাতেই থামবে না। সেই রাতে আমি করাচি থেকে বেরিয়ে পাঞ্জাবের দিকে চলেছি, কন্টেইনার ভর্তি। মন শুধু একটাই দোয়া, কিভাবে যেন এই কাচ্চা এলাকা পার হয়ে যায়। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, রাস্তার দুই পাশে শুধু ঝোপঝাড়, কোথাও কাঁচা মাটি, দূরে কোনো বাসা বাড়ি নেই। আমি গতি বাড়িয়ে রাখলাম, চোখ রাস্তার ওপরে, মনে আল্লাহ আল্লাহ। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার ধারে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। পুরো নীরবতায়, না হেডলাইট জ্বলে, না ব্রেক লাইট, না কোনো নড়াচড়া। গাড়িটা একটু ঝোপের পাশে দাঁড়িয়ে, যেন তাড়াহুড়োয় থামানো। মনের ভিতর ধক করে উঠল, এটা ফাঁদও হতে পারে। কাচ্চা এলাকায় এমন গাড়ি প্রায় ডাকাতরা ফাঁদ হিসেবে রাখে। আমি স্টিয়ারিং শক্ত করে ধরলাম, ভাবলাম এখানে গাড়ি থামানো যাবে না। আমি গাড়ির সামনে বাড়িয়ে দিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরে মাথায় আরেকটা খেয়াল এলো, যদি সত্যিই কারো গাড়ি নষ্ট হয়ে যায়, যদি কোনো পরিবার বিপদে পড়ে। আমি গতি একটু কমালাম, মনে হাজারটা সন্দেহ, ভয়, দুশ্চিন্তা। তবুও শেষ পর্যন্ত রাস্তার ধারে ট্রাক থামালাম। ইঞ্জিন অন রেখেই দরজা লক করে টর্চ হাতে নিয়ে নিচে নামলাম। চারদিকে তাকালাম, কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। ধীরে ধীরে গাড়িটার কাছে এগোলাম। গাড়ির বাম দিকের দরজা খোলা ছিল, আর দরজাটা পুরো ঝোপঝাড়ের দিকে। এটা দেখে শরীর কেঁপে উঠল। আমি জোরে ডাক দিলাম, কেউ আছেন? কোনো উত্তর নেই। টর্চের আলো ঝোপের দিকে ফেললাম, পাতা একটু নড়ল, কিন্তু কিছু ঠিক মতো দেখা গেল না।
ঠিক তখনই খুব হালকা একটা শব্দ পেলাম, যেন কেউ ব্যথায় কাতরাচ্ছে। হৃদয়টা ডুবে গেল। আবার ডাক দিলাম, কেউ আছেন? এবার আওয়াজ পরিষ্কার, একজন পুরুষের। আমি টর্চ নিয়ে ঝোপের মধ্যে কয়েক কদম ঢুকলাম। তারপর যে দৃশ্য দেখলাম এখনো চোখ বন্ধ করলেই ভেসে ওঠে। এক লোক মাটিতে পড়ে আছে, কাপড় কাদায় ভেজা, মুখে আঁচড়, গায়ের হাড়গুলো এমনভাবে বাঁকানো যেন দেহে প্রাণী নেই। আমি তার পাশে বসে বললাম, ভাই শুনতে পাচ্ছেন? ও কষ্ট করে চোখ খুলল, শ্বাস দ্রুত, গলা কাঁপছে। সে বলল, ভাই এখানে থাকিয়েন না, এখানে থাকিয়েন না ভাই। আমি তাকে উঠতে সাহায্য করতে চাইলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এখানে এলেন কিভাবে? সে কিছুক্ষণ চুপ রইল, তারপর বলতে শুরু করলো, আমিও আপনার মতো ড্রাইভার, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি মনোযোগ দিয়ে শুনছি। সে বলল, একটা মেয়ে আমাকে ইশারা করলো, বলল তাদের গাড়ি ঝোপে পড়ে আছে, তার পরিবার আহত, অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা উল্টে ঝোপের মধ্যে পড়ে গেছে। আমার মেরুদণ্ডের ভেতর ঠান্ডা স্রোত নেমে গেল। সে আবার বলল, আমি মানবতার খাতিরে থামলাম। সে আমাকে ঝোপের দিকে নিয়ে গেল। তারপর হঠাৎ সে গায়েব। লোকটির গলা ভারী হয়ে গেল। তারপর মনে হলো আশেপাশে অনেকগুলো চোখ আমাকে দেখছে। আমি জিজ্ঞেস করলাম, কোন চোখ? সে কাঁপতে থাকা গলায় বলল, পুরো কালো, তার মুখগুলো সিংহের মতো। ছায়া ছায়া। আমার হাত ঘামে ভিজে গেল। সে বলতে লাগলো, ওরা আমাকে ঘিরে ফেলল। আমি দৌড়ালাম, কিন্তু কেউ একজন আমাকে পেছন থেকে ধরে ফেলল। সে থেমে গেল, শ্বাস আরও বেড়ে গেল। তারপর মনে হলো কেউ আমাকে মাটিতে ফেলে টেনে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দই বের হচ্ছিল না। এ কথা শুনে আমার ভিতরে আতঙ্ক চেপে ধরল। আমি বললাম, চলুন এখান থেকে এখনই বের হই, আমি আপনাকে ট্রাক পর্যন্ত নিয়ে যাব। তার হাত ধরে তাকে উঠাতে গেলাম। ঠিক তখন পিছন থেকে একটি মেয়ের কান্নার শব্দ, এমন কান্না যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসছে। তারপর হঠাৎ সিসকি, তারপর নিস্তব্ধতা। ঝোপের ভেতর নড়াচড়া শুরু হলো, পাতা জোরে জোরে নড়ছে। লোকটা আমার হাত শক্ত করে চেপে ধরল। ভাই, ও ফিরে এসেছে। আমার মনে হলো এখানে আর এক সেকেন্ড থাকা যাবে না। আমি সব শক্তি দিয়ে লোকটাকে টানতে লাগলাম, কিন্তু যতই আমরা রাস্তার কাছে যাচ্ছি আওয়াজগুলো ততই বাড়ছে। কখনো কান্না, কখনো হাসি, কখনো ফিসফিসানি। আর আমি অনুভব করছিলাম কেউ আমাদের ঠিক পিছনে হাঁটছে, খুব কাছে। লোকটা হালকা ছিল না, কিন্তু তার শরীর এত ঢিলে যেন সব শক্তি শেষ হয়ে গেছে। আমি তাকে টেনে রাস্তায় তুলতে লাগলাম, আর ভেতরে ভেতরে শুধু একটাই দোয়া, হে আল্লাহ, নিরাপদে বের করে দিও, কোনো মতে ট্রাক পর্যন্ত পৌঁছে যাই, এই চেষ্টা করছিলাম। ঠিক তখনই পেছন থেকে আবার সেই একই আওয়াজ এলো। এবার আর কান্না ছিল না, এখন সেটা হাউমাউ করে কাঁদা নয়, সিসকির মতো কান্না। চাপা কান্নায় বদলে গেছে, এমন কান্না যা বুকের ভেতর ঢুকে যায়। আমি হাঁটার গতি বাড়ালাম। ঝোপঝাড়ে নড়াচড়া আরো জোরে হতে লাগলো। পাতাগুলো এমনভাবে কাঁপছিল যেন কেউ ইচ্ছে করে আমাদের পাশে হাঁটছে। আমি টর্চটা পেছনের দিকে মারলাম, কিন্তু আলো শুধু গাছগাছালির ওপর গিয়ে থেমে গেল। কিছুই দেখা গেল না, কিন্তু অনুভূতি খুব স্পষ্ট, ওখানে কেউ রয়েছে। হঠাৎ লোকটা থেমে গেল, আমার হাত ধরে বলল, ভাই, ও আমাদের ঘিরে ফেলছে। আমি বললাম, চুপচাপ চলো, থেমো না। সে আমার দিকে তাকালো, তার চোখ ভয় তো ছিলই, কিন্তু যেন আরো কিছু, এমন কিছু যা সে দেখছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তুমি দেখছো না? সে আস্তে করে জিজ্ঞেস করলো। কি? আমি শক্ত গলায় বললাম, ছায়া, কালো মাটির একদম কাছে, আমাদের পায়ের সাথে সাথে চলছে। আমার বুক ভেঙে পড়ার মতো হলো। আমি নিচে তাকালাম, মাটিতে পায়ের ছাপ ছিল,
কিন্তু তার পাশাপাশি আরও কিছু দাগও ছিল, ছোট না, মানুষেরও না, এমন যেন কেউ হাত দিয়ে মাটিতে টেনে টেনে এগোচ্ছে। আমি তৎক্ষণাৎ মুখটা সামনে ফেরালাম, জানতাম বেশি দেখলে মাথা ঠিক থাকবে না। অবশেষে আমরা গাড়ির কাছে পৌঁছে গেলাম। আমি দরজা খুলে তাকে কোনো রকমে ভেতরে বসালাম এবং নিজেও কেবিনে লাফ দিয়ে উঠে পড়লাম। দরজা বন্ধ করে লক দিয়ে দিলাম। ইঞ্জিন অনই ছিল। আমি নিঃশ্বাস চেপে রাখলাম। বাইরে এখন সম্পূর্ণ নীরবতা, না কান্না, না সিসকি, না পাতার শব্দ। সেই নীরবতায় আমাকে আগের সব আওয়াজের চেয়ে বেশি ভয় দেখাচ্ছিল। হঠাৎ কেবিনের খুব কাছে ঠক করে কিছু একটা ধাক্কার শব্দ হলো, যেন কেউ লোহার গায়ে কিছু মেরে উঠল। লোকটা সিটে শক্ত হয়ে বসল, 2 হাত দিয়ে মাথা চেপে বলল, ও এসে গেছে। আমি সাইড মিররে তাকালাম। কন্টেইনারের পেছনে কিছুই নেই। বললাম, কিছু না, চুপ করে বসুন। ঠিক সেই মুহূর্তে আবার শব্দ আসতে লাগলো। লক্ষ লক্ষ শির দ্বারা কাঁপানো সেই মেয়ের কণ্ঠই ছিল। আমার হাত কাঁপতে লাগলো। না জানি কেন গিয়ার ফেসে গিয়েছিল। যতই লাগাই চলছিল না, গাড়ি গিয়ারে ঢুকছিল না। আমি মরিয়া হয়ে চেষ্টা করছিলাম, যেভাবে হোক ঘুরিয়ে গাড়িটাকে বের করতে হবে। তখনই কেউ জানালার কাছে হাত রাখলো, থাপ করে। আমি ঝটকা দিয়ে জানালার দিকে তাকালাম, কিছুই নেই। কিন্তু কাজটা ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো, যেন কারো গরম নিঃশ্বাস ওটার ওপর পড়ছে। ঠিক তখনই হঠাৎ গিয়ার লেগে গেল। আমি সাথে সাথে গাড়ি সামনে এগিয়ে দিলাম, গতি বাড়ালাম। রিয়ার ভিউ মিররে দেখলাম রাস্তাটা ফাঁকা, ঝোপঝাড় অনেক পেছনে পড়ে গেছে। কিন্তু লোকটা তখন অদ্ভুত আচরণ শুরু করলো, বারবার পিছন দিকে তাকাচ্ছে, যদিও সেখানে কিছুই নেই। হঠাৎ সে বলল, গাড়ি থামিও না, থামলেই ও ভিতরে ঢুকবে। আমি জিজ্ঞেস করলাম, কে আসবে? সে হেসে উঠল, কিন্তু সেই হাসি একদম স্বাভাবিক ছিল না। বলল, যে সাহায্য চাইতে থাকে। আমি তার দিকে তাকালাম। তার গলার আওয়াজ বদলে যাচ্ছিল, চোখ দুটো মাঝে মাঝে পুরো সাদা হয়ে উঠছিল। আমি গম্ভীর হয়ে বললাম, আপনার কি ভালো লাগছে না? পানি খান। বোতলটা এগিয়ে দিলাম। সে বোতল নিল, কিন্তু খেলো না, শুধু তাকিয়ে রইল। হাসতে বলল, আমার মনে হয় আমি আর ফিরতে পারবো না। আমার ভেতরটা শূন্য হয়ে গেল। এই লোকটা কি সত্যি আহত, নাকি তার সাথে কিছু এসে গেছে? ঠিক তখনই সামনে রাস্তায় আবার সেই জিনিসটা দেখা গেল, একটা ছায়া। ঠিক রাস্তার মাঝখানে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল, তারপর মিলিয়ে গেল। আমি ব্রেক চাপিনি, বরং আরো গতি বাড়ালাম। ট্রাক দুলতে লাগলো, ইঞ্জিনের শব্দ ভারী হয়ে উঠল এবং আমার পুরো মনোযোগ শুধু রাস্তায়। আমি কোনো অবস্থাতেই সেখানে থামতে চাইছিলাম না, কিন্তু সমস্যা এখন আর বাইরে ছিল না। সমস্যা এখন আমার পাশের সিটে, কেবিনের ভেতরেই। যে লোকটা এতক্ষণ চুপচাপ বসেছিল, হঠাৎ করে সে হেসে উঠল। হাসিটা কোনো সাধারণ হাসি ছিল না, যেমন কেউ কষ্টের মধ্যে হেসে ওঠে, বরং এমন হাসি যেন কেউ আনন্দিত। আমি সাইড থেকে তাকালাম। তার ঘাড় হালকা একদিকে ঢাকানো এবং সে বারবার দাঁতের ফাঁক দিয়ে নিঃশ্বাস টেনে নিচ্ছিল। আমি কঠোর গলায় বললাম, ভাই, আপনি কি সচেতন? আমরা বের হয়ে এসেছি, সামান্য একটু, আর এগুলোই ঠিক। সে আমার কথা শুনে থেমে গেল। তারপর আস্তে আস্তে তার মাথা আমার দিকে ঘোরালো। চোখগুলো সম্পূর্ণ স্থির, না সাদা না পলকের কাঁপন। আমি চুপচাপ কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। হাতগুলো স্টিয়ারিংয়ে ঘামে ভিজছিল। সে বলল, তোমার মনে হয় তুমি বেরিয়ে এসেছ? তার আওয়াজ এখন তার নিজের মতো লাগছিল না, ভারী গভীর, মুখের পরিবর্তে যেন বুকে থেকে বের হচ্ছে। আমি বললাম, চুপ করো, আমি আপনাকে কোনো জনবসতি সম্পন্ন জায়গায় পৌঁছে দেব। সে আস্তে হাসলো, পরে বলল, ও তো আগে থেকেই এসেছে। ঠিক সেই মুহূর্তে
কন্টেইনারের পেছনে ঠক করে শক্ত ধাক্কা লাগলো। পুরো ট্রাক কেঁপে উঠল। আমি ব্রেকে পা রাখলাম, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল থামতে নেই। সাইড মিররে কিছু দেখা গেল না, কিন্তু আওয়াজ স্পষ্ট। লোহায় ঠোকা লাগলো, যেন কেউ কন্টেইনারের ওপর লোহার রড দিয়ে মারছে। লোকটা জোরে শ্বাস নিতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। হঠাৎ সে চিৎকার করলো, থামো! আমি চমকে উঠলাম, কিন্তু ব্রেক চাপেনি। সে আমার স্টিয়ারিং এর দিকে হাত বাড়ালো। আমি তার হাত ঝাপটিয়ে সরিয়ে দিলাম, বললাম, দূরে থাকো। চিৎকার করার সঙ্গে সঙ্গে আমার হাতে এক অদ্ভুত ঠান্ডা লাগলো। মনে হলো আমি মৃতদেহ স্পর্শ করলাম। লোকটা আবার হাসতে লাগলো। ঠিক তখনই কেবিনের ভেতর সেই কণ্ঠ, যে মেয়েটির কাদার আওয়াজ বাজতে লাগলো সরাসরি আমার কানের কাছে। মেয়েটি দরজা দিয়ে আসছে না, কিন্তু কণ্ঠটা কেবিনের ভেতরই। আমি জোরে কোরআনের আয়াত পড়লাম, কিন্তু আমি থামিনি। লোকটা হঠাৎ চুপ করে গেল। তার মাথা একদিকে ঢলে পড়ল, যেন অচেতন। কন্টেইনারের ওপর শব্দ আস্তে আস্তে কমে গেল। তারপর পুরো নীরবতা। আমি গতি কমাইনি, রাস্তা ধরে চলতে থাকলাম, যতক্ষণ না দূরে আলো দেখা গেল। একটি ছোট কাসবা দেখা দিল। আমি ট্রাক রাস্তার পাশে থামালাম, কিন্তু ইঞ্জিন বন্ধ করিনি। আমার মাথায় এখনো সেই সব আওয়াজ বাজছিল। ঠিক তখন রাস্তা দিয়ে একটি গাড়ি এসে থামল। গাড়িতে 2 জন লোক ছিল। তারা আমাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলো, কি সমস্যা? আমি সংক্ষেপে বললাম, একজন আহত মানুষ আমি পেয়েছিলাম, তাই তাকে এখানে নিয়ে এসেছি। তারা কেবিনে সেই লোকটাকে দেখল এবং বলল, একে নিকটস্থ হাসপাতালে নিতে হবে। আমরা মিলিত হয়ে তাকে গাড়ি থেকে নামালাম। সে তখন সম্পূর্ণ চুপচাপ, না কোনো আচরণ, না কোনো শব্দ। নিকটস্থ ছোট সরকারি হাসপাতাল। আমরা তার ছোট গাড়িতে তাকে বসিয়ে সেখানে নিয়ে গেলাম। ডাক্তার তাকে তৎক্ষণাৎ ইমার্জেন্সিতে নিয়ে গেল। আমি বেশি অপেক্ষা করিনি, কারণ আমার কন্টেইনার পূর্ণ। আমাকে এগোতে হবে। ডাক্তার তার ওয়ালেট চাইল। আমি তার পকেট থেকে ওয়ালেট বের করে তুলে দিলাম, যাতে পরিবারের কাছে খবর পৌঁছাতে পারে। প্রকাশ্য জানা গেল লোকটি দীর্ঘ সময় ধরে শক অবস্থায় ছিল এবং সম্ভবত পথেই তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি সেখানে আর থামিনি, শুধু চাইছিলাম এই জায়গা থেকে দূরে চলে যাই। আমি আবার ট্রাকে বসি, স্টিয়ারিং ধরে এগোতে লাগলাম, পিছনে তাকানো ছাড়াই। পথে আমার মনে হচ্ছিল কেউ আমার সঙ্গে চলছে। আজও যখন আমি এইসব মনে করি, বুঝতে পারি সত্যিকারের ভয় ছিল ঝোপঝাড়ের মধ্যে নয়। ভয় ছিল সেই রাতের আমার ভেতরে বসে থাকা, সেই ভয় যা আজও কোনো নিঃসঙ্গ রাস্তায় কোনো খারাপ গাড়ি দেখে আমার হাতকে স্টিয়ারিংয়ে শক্ত করে দেয়। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভীতিকর অভিজ্ঞতা, যা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আপনাকে নিজের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা দুটির মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ছোট মিষ্টি কমেন্টও নিচে দিয়ে যান। আমি পড়লে মোটিভেশন পাই, এবং মোটিভেশন পেলে ভালো কাজ করার ইচ্ছে জাগে। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি নতুন হয়, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন অন করে দিন। এতে করে যখনই নতুন ঘটনা আপলোড করব, আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।